রাজনীতিতে সৌহার্দ্যের বার্তা। জামাত আমির ও এনসিপি আহ্বায়কের বাসভবনে তারেক রহমান। নতুন বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করবে সরকার ও বিরোধী দল। আমরা এই ব্যাপারে একমত হয়েছি যে সকলে মিলে একসাথেই একটা কনস্ট্রাকটিভ ফিউচার আমরা গ্রহণ করতে পারবো, একটি নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ মঙ্গলবার। এমপিদের পড়াবেন সিইসি, মন্ত্রীরা নেবেন রাষ্ট্রপতির কাছে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ। অনেক কষ্ট, অনেক বেদনা, অনেক আপনার প্রাণহানি বিনিময়ে আমরা এই সংসদটা পেয়েছি। সবকিছু বিবেচনা করে ওনারা অভিপ্রায় ব্যক্ত করেছেন, আমরা সেটা অনুযায়ী আয়োজন করছি। সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় নির্বাচনের মাধ্যমে আত্মমর্যাদা ফিরে পেয়েছে পুলিশ। ইসির পারফরমেন্সেও সন্তোষ। ডক্টর ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের শেষ সভায় আলোচনা। ইতিবাচক ভূমিকা রাখলে নতুন সরকারকে সহযোগিতা করবে জামাত। কিশোরগঞ্জে দলের আমির। ৩২ আসনে ভোট পুনর্গণনার আবেদন 11 দলের। কাল প্রতিবাদ সমাবেশের ডাক। শান্তিপূর্ণ বিশ্বাসযোগ্য হয়েছে নির্বাচন। ব্রিফিংয়ে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী খরচের বিবরণী প্রকাশের পরামর্শ। নির্বাচনের পর পুঁজিবাজারের স্বস্তির ছাপ। ঊর্ধ্বমুখী প্রধান সূচক। লেনদেন ছাড়িয়েছে 1000 কোটি টাকা। ইতিবাচক ধারা অব্যাহত থাকার আশা বিনিয়োগকারীদের। এবং মাঠে বাইরে বিতর্ক পেছনে ঠেলে টি-20 বিশ্বকাপে ক্রিকেট ক্লাসিকের উত্তাপ। সাইম আইয়ুবের ভর করে ভারতের বড় সংগ্রহের লাগাম টেনে ধরার চেষ্টায় পাকিস্তান। রাজনীতিতে যেন এক সৌহার্দ্যের বার্তা। নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর জামাত আমির ও এনসিপি আহ্বায়কের বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে ব্রিফিংয়ে জামাত জানায় নতুন বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করবে সরকার আর বিরোধী দল। রোববার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামাত আমিরের বাসভবনে আসেন তারেক রহমান। অনেকটা সময় নিয়ে সেই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তারেক রহমানকে ফুলেলো শুভেচ্ছা জানান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সাক্ষাতের সময় সেখানে উপস্থিত ছিলেন জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। পরে ব্রিফিংয়ে জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে একসাথে কাজ করবে সরকার ও বিরোধী দল। নিউ কালচার নিজেদের ভিতরে থাকাটা এটা একটা গুণগত পরিবর্তন। ইটস এ গুড বিগিনিং। অত্যন্ত সাহায্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। আমরা দীর্ঘদিন বিএনপি এবং জামাত ইসলামী একসাথে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। গঠনে আমরা সরকারের অংশগ্রহণ ছিলাম। এখন একটা ফ্যাসিবাদের পতনের পরে আমরা দুটি দল আলাদাভাবে নির্বাচন করেছি, কিন্তু আমাদের ভিতরে আমরা আশা করি একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মাধ্যমেই আগামী সময়গুলোকে আমরা রাষ্ট্র পরিচালনায় সরকার এবং বিরোধী দল সমন্বিতভাবেই আমরা দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারব। ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করতে বসুন্ধরা থেকে বেইলি রোডের বাসায় পৌঁছান তারেক রহমান। এর আগে শনিবার এক সংবাদ সম্মেলনে তারেক রহমান দেশের সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং এ সাক্ষাৎ যেন তারই প্রতিফলন। ফাহরিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী ফারুক ভাই রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই যে উদ্যোগ, নিশ্চয়ই এটি তো আশাবাদ জাগায়। না, রাজনীতিতে এটিকে
একটি গুণগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে এবং যে বিরোধীদের সঙ্গে যে সরকার দলীয় প্রধানের যে এই যে একটি নিজে থেকে উদ্যোগী হয়ে সাক্ষাৎ করতে যাওয়া, সেটিকে রাজনীতিতে একটি সৌহার্দ্যের বার্তা দেওয়া হচ্ছে এমনটি কিন্তু মনে করা হচ্ছে। এবং আজকে যদি আমি আপনাদেরকে জানাতে চাই যে প্রথমেই কিন্তু তিনি গিয়েছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায়। সেখানে যাওয়ার পরে তাদের মধ্যে আসলে যে একান্তে কথাবার্তা হয়েছে, মানে তারা একসঙ্গে কথাবার্তা বলেছেন এবং সেখানে কিন্তু যে তিনি যখন গিয়েছেন তখন দুই দলের শীর্ষ নেতারাও কিন্তু সেই জায়গাতে ছিলেন। তারপরে ডাক্তার শফিকুর রহমানের সাক্ষাতের পর কিন্তু জামায়াতের নেতারা তারা কিন্তু যে গণমাধ্যমকে ব্রিফও করেছেন এবং সেখানে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে যে কথাটি বলেছেন, সরকার এবং বিরোধী দল মিলে একসঙ্গে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করা হবে। এবং একই সঙ্গে এই বৈঠকে কি কি ধরনের আলাপ আলোচনা হয়েছে সেগুলোরও কিছুটা ইঙ্গিত দিয়েছেন দলগুলোর পক্ষ থেকে কার কি প্রত্যাশা ছিল। সেই জায়গায় জামায়াতের পক্ষ থেকে ডাক্তার আবদুল্লাহ তাহের যে কথাটি বলেছেন, তিনি বলেছেন যে বৈঠকে জামায়াতের আমির আইন শৃঙ্খলার বিষয়ে যেন সরকার নজর দেয়, অর্থাৎ আগামী যে সরকার আসবে, নতুন যে সরকার আসবে তারা যেন নজর দেয়, সে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। এবং একই সঙ্গে জনগণের কল্যাণে যে কোনো বিষয়ে সরকারকে সহযোগিতা করতে জামাত প্রস্তুত, সে কথাটাও কিন্তু যে বলা হয়েছে। তবে একটি বিষয় যদি আপনাদেরকে বলতে চাই যে এতদিন যাবৎ কিন্তু রাজনীতিতে একটা আলাপ আলোচনা ছিল যে জাতীয় সরকারের বিষয়টি, যদিও বিএনপির পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছিল বারবারই যে যুগপৎ আন্দোলনে তাদের সঙ্গে যারা ছিলেন তাদেরকে নিয়ে তারা সরকার গঠন করবেন। তো সেই জাতীয় সরকারে জামাত থাকবে কি থাকবে না সেই জায়গায় অনেকের মধ্যে একটি জল্পনা কল্পনা ছিল, যদিও বিএনপির পক্ষ থেকে আগে সেটিকে আসলে নাকচ করে দেওয়া হয়েছিল। জনাব তারেক রহমান নিজেও সে কথাটি বলেছিলেন যে তাহলে আসলে যে অপোজিশনে কারা থাকবে। তো সে জায়গায় আজকে জামাতের ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরও সেই বিষয়টি খোলাসা করেছেন। তিনি বলেছেন জামায়াতে ইসলামী কোনো জাতীয় সরকারে অংশ নেবে না, শক্ত বিরোধী দলের ভূমিকায় থাকবে। এরপরে কিন্তু যে তিনি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে গিয়েছেন, হয়তো বা সেখানে কি আলাপ আলোচনা হয়েছে কিছুক্ষণ পরে ব্রিফ হওয়ার কথা রয়েছে, তখন আমরা বিস্তারিত জানতে পারবো। এবং দেশ পুনর্গঠনে সবার সহযোগিতা চেয়েছেন সম্ভাব্য প্রধানমন্ত্রী। রবিন, এই নতুন সরকার গঠন বা এমপি মন্ত্রীদের শপথ নিয়ে কি জানা গেল? হ্যাঁ, আসবো। একটি প্রতিবেদন রয়েছে দর্শক, আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে সম্ভাব্য মানে আগামী সরকার কিংবা নতুন মন্ত্রী এমপিরা তারা কোথায় শপথ নেবেন এবং কবে শপথ, তা নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, তারপর আমরা ফিরবো আলোচনায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ নিতে যাচ্ছে মঙ্গলবার। সেদিন বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে একই দিন সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে শপথ পড়াবেন। সামনে একটা কঠিন চ্যালেঞ্জ নিয়ে আমাদের এই বাংলাদেশের মানুষের পাশেই আমাদেরকে দায়িত্বটুকু গ্রহণ করতে হবে এবং কঠিন দায়িত্বটুকু পালন করতে হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান, বিএনপির অভিপ্রায়ের কারণেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে শপথ অনুষ্ঠান। যেহেতু আমাদের এই সংসদটা একটু ভিন্ন, অনেক কষ্ট, অনেক বেদনা, অনেক আপনার প্রাণহানি বিনিময়ে আমরা এই সংসদটা পেয়েছি। সবকিছু বিবেচনা করে ওনারা অভিপ্রায় ব্যক্ত করেছেন, আমরা সেটা অনুযায়ী আয়োজন করছি। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে, আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে। রাজনৈতিক দলগুলো নতুন মন্ত্রীদের আগাম শুভেচ্ছা জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, নির্বাচিত সরকারকে যে কোনো ধরনের সহযোগিতায় প্রস্তুত তারা। তাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। তাদের সাথে আমাদের নিশ্চয়ই একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে। আমরা যখন সুশীল সমাজে যাব, এনজিওতে ফেরত যাব, যার যার পেশায় ফেরত যাব, সকলেই সকল সময় সকল সরকারের সাথেই আমরা যোগাযোগ রেখে কাজ করি। তারা যদি আমাদেরকে কোনো ব্যাপারে আমাদের পরামর্শ প্রয়োজন মনে করেন, তারা অবশ্যই চাইবেন, আমরা দিব। শপথ অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে ডাক পাওয়া ব্যক্তিদেরকে বহন করতে পরিবহন পুলের পক্ষ থেকে 50টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, সেক্ষেত্রে এই যে শপথ পড়ানো এবং সার্বিক প্রস্তুতি এবং সর্বশেষ কি তথ্য আছে? সার্বিক যে প্রস্তুতির বিষয়গুলো যেহেতু একটি উন্মুক্ত জায়গায় এবার যে
সংসদ সদস্যদের শপথ হতে যাচ্ছে এবং মন্ত্রীদেরও শপথ হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে সংসদের দক্ষিণ প্লাজার বাইরে যে সার্বিক যে প্রস্তুতিগুলো সেগুলো কিন্তু আজকেও যে কর্মব্যস্ত সময় পার করেছেন যে সংসদ সচিবালয়ের সঙ্গে সম্পৃক্ত যারা রয়েছেন তারা যে সার্বিক বিষয় সেগুলোকে যে প্রস্তুত করা। এবং যেহেতু আমরা জানি যে মঙ্গলবার সকাল 10টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সংসদ সদস্যদের শপথ হওয়ার কথা রয়েছে এবং অন্যদিকে সেদিন বিকেলে নতুন সরকারের শপথ হবে, অর্থাৎ প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার যে শপথ হওয়ার কথা রয়েছে। তো সেই জায়গাতে কিন্তু যে অন্যান্য প্রতিবেশী যে দেশগুলো রয়েছে তাদেরকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে, বিশেষ করে যে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সেখানে ভারতের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, যে গণমাধ্যমে যে খবরটি এসেছে, সেখানে ভারতের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। একটি বিষয় কিন্তু যে এবার একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে, যে অন্য সবসময় কিন্তু আমরা যেটি দেখতাম যে সংসদ সদস্যদের শপথ হতো মানে সংসদ ভবনের ভিতরে আর মন্ত্রিসভার শপথ হতো আসলে যে বঙ্গভবনে, কিন্তু এবার এটি প্রথমবারের মতন আমরা দেখলাম যে দুটি আসলে যে উন্মুক্ত জায়গা হতে যাচ্ছে। রাব্বি। রবিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ রাব্বি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জামাত আমির এবং এনসিপি আহ্বায়কের সঙ্গে সাক্ষাৎ এবং একই সাথে মন্ত্রী এবং এমপিদের শপথের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক রবিন। এদিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসাবে প্রস্তুত করা হচ্ছে, এমনটাই জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। তবে নতুন প্রধানমন্ত্রী থাকবেন কোথায়, গুলশান নাকি হিয়ার রোডে, তা নির্ভর করবে তার সিদ্ধান্তের ওপর। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন এখন জুলাই স্মৃতি জাদুঘর, তাই প্রশ্ন উঠেছে নতুন প্রধানমন্ত্রী থাকবেন কোথায়। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধ্বস বিজয় পায় বিএনপি। ধারণা করা হচ্ছে দলীয় প্রধান তারেক রহমানই হবেন নতুন প্রধানমন্ত্রী। দীর্ঘ 17 বছর লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফেরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ওঠেন গুলশানে মায়ের বাসা ফিরোজার পাশে 196 নম্বর বাড়িতে। আবাসিক এলাকায় সরকার প্রধানের নিরাপত্তা ও গুলশান থেকে সংসদ ভবনের দূরত্ব বিবেচনায় প্রধানমন্ত্রীর বাসস্থান পরিবর্তন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হচ্ছে এই নিয়ে বিএনপির দলীয় সূত্রগুলো থেকে কিছু জানা না গেলেও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বলছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকেই নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুতি নিচ্ছেন তারা। যমুনাতে যেখানে এখন প্রধান উপদেষ্টার মধ্যে আছেন ওই জায়গাটাকে আমরা ঠিক করবো আর কি। এমনি ঠিকই আছে, তারপরে ওনার কিছু যদি কোনো এডিশন সাবট্রাকশন থাকে সেটা আমরা করে দিতে পারি। বিগত 3 জন তত্ত্বাবধায়ক সরকার প্রধান যমুনায় ছিলেন, তবে গত বছরের সেপ্টেম্বরে সংসদ ভবন চত্বরে স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে একীভূত করে প্রধানমন্ত্রীর বাসভবন করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। তখন প্রশ্ন ওঠে তাহলে স্পিকার ও ডেপুটি স্পিকার কোথায় থাকবেন। এছাড়া সংসদ চলাকালে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ডিসেম্বরে সেই সিদ্ধান্ত বাতিল হয়। তবে গুলশানের 196 নম্বর বাসভবন মায়ের স্মৃতি বিজড়িত ফিরোজা নাকি সরকারি বাসভবনে থাকবেন তা নির্ভর করছে তারেক রহমানের ইচ্ছের উপর। গভর্নমেন্টের সিদ্ধান্ত, এটা আমি ঠিক করতে পারতাম। গভর্নমেন্ট কিভাবে সিদ্ধান্ত নেবেন সেভাবে হবে, আমাদের সেরকম। হেয়ার রোডে অবস্থিত যমুনার পাশেই 29 নম্বর ভবন বিরোধী দলীয় নেতার জন্য নির্ধারিত। 1991 থেকে 96 সাল পর্যন্ত তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এবং সবশেষ 1996 সালে বেগম খালেদা জিয়া উঠেছিলেন এই সরকারি বাসভবনে। এরপর 2001 সাল থেকে এ পর্যন্ত কোনো বিরোধী দলীয় নেতা এই বাড়িতে ওঠেননি। তবে নির্বাচনের আগে জামায়াতে ইসলামের শীর্ষ নেতারা বলেছিলেন তারা কেউ সরকারি গাড়ি বাড়ি ব্যবহার করবেন না। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। সরকারি দল ইতিবাচক ভূমিকা পালন করলে জামাত সহযোগিতা করবে, তবে জনস্বার্থ বিঘ্নিত হলে জনগণের পাশে থাকার কথা জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এর আগে কিশোরগঞ্জের ইটনায় নির্বাচনী জনসভায় যাওয়ার পথে হৃদরোগে মারা যাওয়া জামাত কর্মী শাহ আলমের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন তিনি। দেখা করেন শাহ আলমের পরিবারের সঙ্গে, যোগ দেন স্মরণ সভায়। পরে কটিয়াদি সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুস সালামের পরিবারের সঙ্গে দেখা করেন জামাত আমির। সংসদে একটা দল সরকারি দল হিসাবে বসবে, একটা দল বিরোধী দল হিসাবে থাকবে। সমাজে এক চাকায় কোনো গাড়ি চলে না, মিনিমাম 2 চাকা লাগে। তো সরকারি দল যদি ইতিবাচকভাবে
তারা কার্যক্রম করেন, আমাদের সহযোগিতা তারা পাবেন ইনশাআল্লাহ। কিন্তু জনস্বার্থ যদি বিঘ্নিত হয় তাহলে তো আমরা জনগণের পক্ষেই আমরা অবস্থান নেব এবং আমাদের অবস্থান হবে একদম ক্লিয়ার কাট। এই সোসাইটি আগাগোড়া দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি থেকে বের হয়ে আসতে হবে। 2 নম্বর হচ্ছে বিচার বিভাগ, বিচার বলতে কিছুই নাই আমাদের দেশে। আমরা স্বাধীন বিচার বিভাগ চাই এবং কারো উপর সামান্য কোনো অবিচার হলেই আমরা কিন্তু প্রতিবাদ করব। শপথ নিয়ে সংসদে গেল 32টি আসনে ভোট জালিয়াতি আর ফলাফলে কারচুপির অভিযোগ তুলে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছে 11 দলীয় ঐক্য। অভিযোগ নিয়ে দুপুরে ইসির সঙ্গে বৈঠক করেন জোট নেতারা। আর ইসি বলছে আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 32টি আসন চিহ্নিত করা হয়েছে স্বল্প ভোটের ব্যবধানে। এখানে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। কমিশনের কাছে বলেছি এগুলো রিকাউন্টিং করা হোক, আমরাও আইনের প্রক্রিয়ার মধ্যে যাব। গেজেট প্রকাশের যে সময়কাল, এটি তো আমরা আরও আশাবাদী ছিলাম যে আরও আগে যদি দেয়া যেত ভালো হতো। যদি নির্বাচন সংশ্লিষ্ট কোনো অভিযোগ থাকে তারা সেটি যদি মাননীয় হাইকোর্টে যদি শরণাপন্ন হন, সেই অনুযায়ী সিদ্ধান্ত পাবেন তারা। নির্বাচনের মাধ্যমে পুলিশ বাহিনী তাদের আত্মমর্যাদা ফিরে পেয়েছে বলে জানিয়েছে উপদেষ্টা পরিষদ। একই সঙ্গে ইসির পারফরমেন্সেও সন্তোষ প্রকাশ করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের শেষ বৈঠকে সব বিষয় উঠে আসে। পরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের মাধ্যমে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে উপদেষ্টা পরিষদ। ফেস্টিভ ইলেকশন করার জন্য ধন্যবাদ প্রস্তাব গ্রহণ। তো চিফ অ্যাডভাইজার সবাইকে ধন্যবাদ দিয়েছেন, পুরো ক্যাবিনেট মেম্বাররা তাদের মতো করে ধন্যবাদ দিয়েছেন, বিশেষ করে হোম অ্যাডভাইজারকে ধন্যবাদ দিয়েছেন। এই ক্যাবিনেট অবজার্ভ করে যে এই ইলেকশনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে। আপনারা জানেন পুলিশ জুলাই অগাস্টের 2024-এর তাদের রোলের কথা আমি আবার নতুন করে বলতে চাচ্ছি না, কিন্তু আপনারা দেখেছেন যে তারা যথেষ্ট ভালো রোল প্লে করেছে। বিনিয়োগের চাঙা দেশের শেয়ার বাজার। নির্বাচনের পর প্রথম কার্যদিবসেই ঢাকার পুঁজিবাজারে দৈনিক লেনদেন ছাড়িয়েছে 1000 কোটি টাকা। দুপুর পর্যন্ত প্রধান সূচক বেড়েছে প্রায় 200 পয়েন্ট। রাজনৈতিক শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করলে শেয়ার বাজার আরও চাঙ্গা হওয়ার আশা করছেন বিনিয়োগকারীরা। আর্থিক এই খাতকে শক্তিশালী করতে সরকারের দূরদর্শী সিদ্ধান্ত চান ব্রোকার্স হাউস মালিকরা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর ঊর্ধ্বমুখী প্রবণতায় প্রথম কার্যদিবস শেষ করেছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন গত 5 মাসের রেকর্ড ছাড়িয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 200 পয়েন্ট যোগ হয়ে ছাড়িয়ে যায় 5600 পয়েন্ট এবং লেনদেন হয়েছে 1200 কোটি টাকার বেশি, যা গত 5 মাসে সর্বোচ্চ। চাঙাভাব ফিরেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। এদিন সিএসসিতে 24 কোটি 65 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবস গত মঙ্গলবার লেনদেন হয় 9 কোটি 40 লাখ টাকা। দীর্ঘদিন পর রাজনৈতিক অস্থিতিশীলতা কাটার পরে আমরা সুন্দর একটা বাজার পেতে যাচ্ছি। জনাব তারেক রহমান স্যারের কাছে আমাদের প্রত্যাশা যে উনি একটা বাজার, সুন্দর একটা পুঁজিবাজার আমাদেরকে উপহার দিবেন। আমাদের সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে একটা আস্থা অর্জন হয়েছে, সবারই আস্থা ফিরছে, এই জন্যই মার্কেটে ঊর্ধ্বগতি। শেয়ার বাজারে এমন চাঙাভাবের কারণ হিসেবে শান্তিপূর্ণ নির্বাচনকে সামনে আনছেন সাধারণ বিনিয়োগকারীরা। সরকারের প্রত্যক্ষ নজর থাকলে দেশের আর্থিক খাতের মধ্যে শক্তিশালী অবস্থান তৈরি করবে পুঁজিবাজার, এমন প্রত্যাশার কথাও জানান সংশ্লিষ্টরা। নতুন সরকার হবে, সেই সরকারের কাছে বাংলাদেশের বিনিয়োগকারীদের অনেক আশা, অনেক প্রত্যাশা। সেই প্রত্যাশা থেকেই বাজারের অনেক পরিবর্তন এবং লেনদেন বাড়তেছে। আশা করি এটা অব্যাহত থাকবে। রাজনৈতিক স্থিতিশীলতা এবং নীতির সামঞ্জস্য থাকলে দেশের অর্থনীতিতে শক্ত ভিত তৈরি করবে পুঁজিবাজার, এমনটি মত সংশ্লিষ্টদের। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশি ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ নিয়ে এনসিপির ব্রিফিং চলছে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আমাদেরকে আশ্বস্ত করেছেন। এছাড়াও
24-এর অভ্যুত্থানের সময়টাতে যারা জীবন দিয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে, সেই সব বীর শহীদান এবং সেই সব আমাদের যারা বীর গাজীরা আছেন তাদের যথোপযুক্ত তাদের পুনর্বাসনের পরিবার এবং তাদের পুনর্বাসনের বিষয় নিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। 24-এর অভ্যুত্থানের বিষয়ে আমরা জনাব তারেক রহমানের সঙ্গে আমাদের কথা হয়েছে। এর বাইরে গিয়েও আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম ফুলের তোড়া দিয়ে জনাব তারেক রহমানকে, মির্জা ফখরুল ইসলাম আরবি সহ বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে তিনি স্বাগত জানিয়েছেন। আমাদের যে প্রতীক শাপলা কলি, সেই শাপলা কলি প্রতীকের একটি প্রতিচ্ছবি, একটি কাঠামো তিনি জনাব তারেক রহমানকে উপহার হিসেবে দিয়েছেন এবং 24-এর অভ্যুত্থানের সময়টাতে একজন শহীদের হাতে লেখা চিঠি, সেই চিঠিও তিনি জনাব তারেক রহমানের কাছে উপহার হিসেবে হস্তান্তর করেছেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকের এই নির্বাচন পরবর্তী সৌজন্য যে সাক্ষাৎ, সেটা বাংলাদেশের রাজনৈতিক কালচারের জন্য একটা গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। এই সাক্ষাৎকারে সম্পর্কের বড় আপনাদের মাঝে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল, এটা আগে থেকে 5ই আগস্টের ছিল, একসাথে ছিলেন আপনারা, ধীরে ধীরে এটা যোজন দূরে চলে গেছে। সম্পর্কের বড় কতটা গড়ল আজকে এই? আমরা এই বাংলাদেশের রাজনীতি যে কোনো রাজনৈতিক দল যারা গণতন্ত্রের পক্ষে, যারা ফ্যাসিবাদের বিপক্ষে, যারা বাংলাদেশটাকে নতুন করে গড়তে চায়, সেই রাজনৈতিক দলগুলো আমাদের মতভিন্নতা থাকতে পারে, পলিসির ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা যাতে একত্রে বসতে পারি, সংলাপের মধ্য দিয়ে যাতে আমরা সমাধানে পৌঁছাতে পারি, সে ব্যাপারেই জনাব নাহিদ ইসলাম আহ্বান জানিয়েছেন এবং বিএনপির তরফ থেকেও যারা নেতৃবৃন্দরা এসেছিলেন তাদের সাথে আমাদের সংলাপের মধ্য দিয়েই সমস্যার সমাধানের বিষয়ে তারাও জোরারোপ করেছেন এবং আমরা আশাবাদী যে আজকের যে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ নিয়ে এনসিপির ব্রিফিংয়ে আমরা সরাসরি এতক্ষণ যুক্ত ছিলাম। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে অগোচরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়বের দেশ ছাড়া নিয়ে উঠছেন নানা প্রশ্ন। যদিও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি দাবি করেন ছুটি চেয়ে যথাযথভাবেই পরিবারের কাছে যাচ্ছেন তিনি। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দায়িত্বে থাকা আলোচিত ব্যক্তিদের একজন ফয়েজ আহমদ তৈয়ব, যিনি কাজ করেছেন প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী হিসেবে। দুদকের অনুসন্ধান শেষ হওয়ার আগেই একটি প্রকল্পে যন্ত্রপাতি কেনার তোড়জোড় এবং দুদককে প্রভাবিত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নানা ইস্যুতে জন্ম দেন অনেক বিতর্কের। তার প্রস্তাবিত টেলিকম নীতিমালা নিয়ে আপত্তি উঠেছিল রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনদের কাছ থেকে। সেই ফয়েজ আহমদ তৈয়ব দেশ ছাড়লেন অনেকটা অগোচরে। দায়িত্বে থাকার সময় মন্ত্রণালয়ে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠলেও সেসবের কোনো ফয়সালা না করেই ফয়েজের দেশ ছাড়া নিয়ে সমালোচনার ঝড় নানা মহলে। বিশেষ সময়ে সরকারে আসা এসব অনির্বাচিত ব্যক্তিদের জবাবদিহিতার জায়গা কোথায়, তার নিয়ে উঠছে প্রশ্ন। গোপনে দেশ ছাড়ার বিষয়টি চাউর হলে ব্যাপক আলোচনা সমালোচনার মুখে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফয়েজ আহমদ তৈয়ব জানান ছুটি নিয়ে যথাযথভাবেই পরিবারের কাছে যাচ্ছেন তিনি। নতুন সরকারের শপথের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্বে আছে উপদেষ্টারা এমন কথা বললেও ফয়েজ আহমদ দাবি করেন 10 ফেব্রুয়ারি অফিসিয়ালি শেষ কর্মদিবস ছিল। কলিগদের কাছ থেকে ঠিকঠাকভাবে বিদায় নিয়েছেন তিনি। দেশের জন্য কাজ করতে এসে অর্থনৈতিকভাবে অনেক লোকসান হয়েছে বলেও দাবি করেন ফয়েজ। জানান দ্রুত নতুন চাকরি খুঁজবেন তিনি। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন সংস্কার কাজ পছন্দ না হওয়ায় ফয়েজ আহমদ তৈয়বের দেশ ছাড়া নিয়ে নানা কথা রটাচ্ছেন অনেকে। ও যে এই টেলিযোগাযোগ সেক্টরে রিফর্মগুলো করেছে এগুলো অনেকের পছন্দ হয়নি, তারা এই কথাগুলো বলছে, গোপনে চলে গেছে। ফয়েজ আহমেদ তৈয়ব দীর্ঘদিন ধরে বাস করেন নেদারল্যান্ডসে। গত বছরের মার্চে তাকে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন ডক্টর ইউনূস। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করে জারি করা হয় প্রজ্ঞাপন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপের খবর। ক্রিকেট ক্লাসিকোতে ঈশান কিষানের দাপটে ইনিংসে পাকিস্তানকে 176 রানের টার্গেট দিয়েছে ভারত। জবাবে ব্যাট করতে নেমে 3 উইকেট হারিয়ে বিপাকে পাকিস্তান। মাঠের বাইরে পাকিস্তান ভারতকে চাপে রাখলেও কলম্বোতে শুরুতে দাপট দেখায় টিম ইন্ডিয়া। পাকিস্তান বোলারদের শাসন করেন ঈশান কিষান। পরে তিলক ভার্মা ও সূর্য কুমারের ব্যাটে 175 রান করে ভারত। জবাব দিতে নেমে প্রথম ওভারে কোনো রান না করেই শোয়েব যাদব উইকেট ছাড়ায় পাকিস্তান। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিব আরও একবার। রাজনীতিতে সৌহার্দ্যের বার্তা,
জামাত আমির ও এনসিপি আহ্বায়কের বাসভবনে তারেক রহমান। নতুন বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করবে সরকার ও বিরোধী দল। এবং সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ মঙ্গলবার। এমপিদের পড়াবেন সিইসি, মন্ত্রীরা নেবেন রাষ্ট্রপতির কাছে। সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।